এসআইআর শুনানিতে ফের ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরের পর উত্তর 24 পরগনার বাগদা পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে শুনানিতে। কবরের মাটি নিয়ে হিয়ারিং এ একই পরিবারের 7 সদস্য। বাগদার রামনগরে ডিএনএ টেস্টের দাবি। শুনানিতে নানা নথি দেওয়ার পরেও হয়রানির অভিযোগ। শেষমেশ পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে শুনানিতে। বাংলাদেশি কিনা দেখতে কবরের মাটি পরীক্ষার দাবি। 2002 সালে সত্যি অনেক অমিল আছে নামের বানানে, সেটা টেকনিক্যালি ডিস্টার্বই হোক বা সেই সময় যে বিএলও ছিল তার গুণগত কারণেই হোক, সেটা তো আমি বলতে পারবো না। তবে বর্তমানে আমি অ্যাপ খুলে দেখলাম যে 2002 সালে এই ব্যক্তির যে নামের বানানটা ছিল আর বর্তমান নামের বানানটা সম্পূর্ণ আলাদা আছে। আর এদিকে শুনানি কেন্দ্রের পাশেই গোছা গোছা এপে এসআইআর শুনানি চলাকালীন উদ্ধার প্রচুর ভোটার কার্ড। বাংলাদেশে কিনা দেখতে কবরের মাটি পরীক্ষা। এসআইআর শুনানিতে ফের ডিএনএ টেস্টের দাবি। এর আগেও আমরা এরকম ঘটনা দেখলাম, আবারও একই। অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, তোমাকে জানিয়ে যে উত্তর 24 পরগনার বাগদার রামনগরের বাসিন্দা জাবেদ খান, তাকে এবং তার পরিবারের মোট 7 জনকে এসআইআর এর শুনানির জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তারা হয়রানির অভিযোগ তুলে রীতিমতন পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে আসে আজকে হিয়ারিং এর লাইনে। বাগদা বিডিও অফিসে তারা যে লাইনে দাঁড়ায়, সেই লাইনে রীতিমতন কবরের মাটি নিয়ে এসে তারা দাবি তুলতে থাকে যে 1950 সাল থেকে তারা এই দেশের বাসিন্দা, পূর্বপুরুষেরা এই দেশেই থাকতেন। বারবার করে কাগজের নাম করে তারা একাধিক কাগজপত্র দেখানো সত্ত্বেও তাদেরকে এই শুনানিতে ডাকা হয়েছে। হয়রানির অভিযোগ তুলেছেন এবং সেই কারণেই আজকে কবরের মাটি নিয়ে এসে পরীক্ষা করবার দাবি তুলেছেন। তারা জানিয়েছেন যে এই কবরের মাটি নিয়ে এসে এটা আমার ডিএনএ টেস্ট করা হোক, কারণ এটা আমার বাবার বাবা, তার বাবারও, আমাদের পূর্বপুরুষ 1950 সাল থেকে এখান থেকে তারা আছে। এবং নিয়ে এসেছি যে আমাদের সমস্ত কাগজপত্র দুবার দেখানোর পরেও যখন সেটা মান্যতা দেয়নি ইলেকশন কমিশন, আমাদেরকে আবার নোটিশ পাঠিয়েছে। এই জন্য মাটি নিয়ে এসেছি, যেটা ডিএনএ টেস্ট করে দেখাও যে আমাদের দাদারা এখানে আছে কি নেই। শুনানি চলাকালীন ভোটার কার্ড উদ্ধারে চাঞ্চল্য। এসআইআর শুনানি চলাকালীন উদ্ধার প্রচুর ভোটার কার্ড। শুনানি কেন্দ্রের পাশেই গোছা গোছা এপিক। হুগলির চণ্ডীপুরে বিডিও অফিসের পিছনে প্রচুর এপিক উদ্ধার। মাটির তলায় পুঁতে রাখার দাবি। মাটি সরে বাতিল এপিক বেরিয়ে এসেছে বলে দাবি বিডিও অফিসের। এই জায়গাটায় পেয়েছেন এপিক কার্ডগুলো আমাদের বিডিও অফিসের পিছন দিকে। এগুলো সব বাতিল কার্ড, এগুলো সব যাদের ডিজিটাল কার্ড জমা দিয়ে গেছে বা মৃত ব্যক্তি সে কার্ড জমা দিয়ে গেছে, সেই কার্ডগুলো আমরা ওই মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম। যেগুলো অসমান ছিল এসআইআর হিয়ারিংয়ের জন্য মাটিটা হয়তো চালিয়েছে, সেই জন্য হয়তো এই কার্ডগুলো একটু বেরিয়ে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আত্মসমর্পণ করতেই হবে বিডিও প্রশান্ত বর্মনকে। শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতে হবে খুনে অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিওকে। হাতে আর কয়েক ঘন্টা। 19 জানুয়ারি সোমবার সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ডেডলাইন শুক্রবার। শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। প্রশান্ত বর্মনের গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন। তার ছক দেশ ছেড়ে পালানোর। তাহলে কি প্রশান্ত বর্মন শুক্রবার আত্মসমর্পণ করবেন না? না করলে তাকে গ্রেপ্তার করার সুযোগ পাবে পুলিশ। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। প্রশান্ত বর্মন তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন প্রশান্ত। ষড়যন্ত্রের শিকার বলে বারবার দাবি করেন। বারাসত জেলা আদালত থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও যেতে বাকি রাখেননি। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবারের সেই শুনানিতে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, সোনা ব্যবসায়ী খুনের দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। রাজ্যের আইনজীবী তখন বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়। একজন মারা যান, একজন আহত হন। প্রশান্ত বর্মন তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে।
এই নির্দেশের পরের দিনই অর্থাৎ গত মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এবার তিনি কি করবেন? অপেক্ষার কয়েক ঘন্টার। নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডে ট্রাকে ধাক্কা ট্রেনের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন রেল ট্র্যাকের উপর একটা ট্রাক এবং সেখানেই রেলের ধাক্কা। যোশীডি হাওড়া মেন লাইনে দুর্ঘটনা, মধুপুর স্টেশনের কাছে রেলগেটে দুর্ঘটনার কবলে ডাউন গোন্ডা আসানসোল এক্সপ্রেস। উত্তরপ্রদেশ থেকে আসানসোলের দিকে আসছিল ট্রেনটি, রেলগেটের মুখে লাইনেই দাঁড়িয়ে যায় ট্রাক। কেন লাইনে দাঁড়িয়ে গিয়েছিল ট্রাক? লাইনে দাঁড়িয়ে পড়া ট্রাকে ধাক্কা ট্রেনের, আহত ট্রাক চালক, এক বাইক চালক। আর এদিকে 22 গজেও ভারত বিদ্বেষ। ভারতের টি20 বিশ্বকাপে নেই বাংলাদেশ। ইউনুস সরকারের চাপে বিশ্বকাপে নেই লিটনরা। আইসিসির ডেডলাইন শেষেও অনর বিসিবি, তাদের সিদ্ধান্ত বদল হলো না। কথা বলবো, প্রতিনিধি ইরম রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরম, একদমই দেখো, 22 গজে ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটকে অন্ধকারে ঠেলে দিলেন বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার। তারা পরিষ্কার বললেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে না ভারতে। অর্থাৎ আইসিসির যে রুলস বলে যে কোনো ক্রিকেট তারা স্বশাসিতভাবে চলবে, সেখানে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বর্তমান সরকার তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন। এবং জানিয়ে রাখি, ক্রিকেটাররা খেলতে চেয়েছিলেন, বোর্ড খেলতে চেয়েছিল বিশ্বকাপ, কারণ ক্রিকেটারদের রুটি রুজি পুরোটাই ক্রিকেট, ব্যাট বল, তাদের ক্রিকেট ছাড়া কোনো অপশন নেই। তাদের হাত থেকে খেলাটা কেড়ে নিল এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজকে ঘন্টা দেড়েকের বৈঠক হয় ক্রিকেটারদের সঙ্গে, বোর্ড কর্তাদের এবং সঙ্গে সরকারের, এবং আলটিমেট সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যেহেতু তারা ঠিক করেছে নিরাপত্তার সমস্যা রয়েছে, ক্রিকেটাররা যাই বলুন না কেন তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন, অর্থাৎ চাপিয়ে দেন। এবং যার ফলে 24 ঘন্টার যে এক্সট্রা ডেডলাইন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়ে এনেছিল আইসিসি থেকে, ভোটে 14-2 ব্যবধানে হারার পরেও যে আমাদের একটা সুযোগ দিন, আমরা সরকারকে একটু বোঝানোর চেষ্টা করি, তাতেও বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকার বলে দিল ভারতে যাবেই না। কিন্তু এতে যেটা ক্ষতিটা হলো রুমেলা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যান হওয়ার সম্ভাবনা প্রবল। আইসিসি তাদের জরিমানার মুখে পড়তে হবে, ক্রিকেটটা কার্যত ধ্বংসের মুখে, র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়া, আর্থিক ক্ষতি, সব মিলিয়ে বাংলাদেশের একটা পরিচয় যেটা ক্রিকেট, সেটা ধ্বংসের মুখে। এবং সেটা ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে গিয়ে বিশ্বকাপ প্রথমবার তারা বয়কট করে এমন একটা সিদ্ধান্ত নিলেন, কার্যত তুগলুকি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফল আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস বা শেষ করে দিতে চলেছে, এক কথায় বলাই যায়। এবং বাংলাদেশ না আসার ফলে শেষ পর্যন্ত স্কটল্যান্ড আসবে, স্কটল্যান্ড খেলবে, বিশ্বকাপের মতো চলবে, শুধু বাংলাদেশ তারা। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোন রকম, আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার